আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী মিশনে শহীদদের আত্মত্যাগ উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে কাজ করছে রক্ষীরা। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। তারেক রহমান বলেন, পোশাকধারী বাহিনীর জন্য পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ছাড়া টিকে থাকা কঠিন। অনুষ্ঠানে বিভিন্ন সময় শান্তিরক্ষী মিশনে নিহতদের পরিবার ও আহতদের হাতে সম্মাননা তুলে দেন তারেক রহমান। বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে সাহস ও নিষ্ঠা নিয়ে কাজ করছে শান্তিরক্ষীরা। আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। শান্তিরক্ষা মিশনের প্রতিটি সদস্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধি, দেশের মান সম্মানের বাহক। আমি আজকের এই দিনে দৃঢ়ভাবে প্রত্যাশা করি, আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। দেশের ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরে ইউজিসির অনুমোদিত বাজেটের ১.৫%-এরও কম বরাদ্দ ছিল গবেষণা খাতে। আর এই খাতে পিছিয়ে থাকার প্রভাব পড়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। টাইমস হায়ার এডুকেশন ও কিউএসের সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেরা ৫০০-র মধ্যে দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় বাজেট বাড়ানোর দাবি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের। জুবাইর প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন তারিক হাসান। গবেষণাগারে নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুর রহমান। গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি ও উপকরণ তার বিভাগের ল্যাবে না থাকায় সেগুলো অন্য প্রতিষ্ঠান বা ল্যাব থেকে সংগ্রহ করতে হয় তাকে। এই বাস্তবতাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দের সংকটকে সামনে নিয়ে আসে। কিছু স্পেসিফিক জিনিস যেগুলো না হইলেই নয়, সেই কাজগুলোতে আমাদের অন্য ল্যাবে গিয়ে ধার করতে হয়। আমাদের দেশেই অনেক ভালো ভালো গবেষণা করা সম্ভব, যেটা ইউজুয়ালি আমরাই বাইরে গিয়ে করি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গবেষণা খাতে সবথেকে বেশি অর্থ বরাদ্দ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের মাত্র 2%। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের নানা গবেষণা ধারণা থাকলেও অর্থ সংকটের কারণে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম ভূমিকা ও দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয় গবেষণাকে। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক জ্ঞান চর্চার এই সংস্কৃতিতে বহুদিন ধরেই পিছিয়ে রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা কাজে যুক্ত থাকলেও তাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় অর্থ সংকটের কারণে। আলোর মুখ দেখতে পারতো যে গবেষণা, সেটা কিন্তু আমি পাচ্ছি না। কেন আমার 15-20 জনের জায়গায় আমি 1-2 জনকে সিলেক্ট করছি গবেষণার জন্য। শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মূল চালিকা শক্তি। সেই চালিকা শক্তিটাকে যদি আমি ভালো করে যদি নার্সিং না করি, তাহলে তো আমরা সব দিক থেকে পিছিয়ে যাব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন কর্মকাণ্ডে যে বাজেট দেয়া হয় তার মধ্যে মাত্র 1.5% বরাদ্দ থাকে গবেষণা খাতে। দেশের উচ্চশিক্ষার মান, গবেষণা সক্ষমতা এবং জ্ঞান ভিত্তিক উন্নয়নের প্রতিফলন ঘটে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক অবস্থানের মাধ্যমে। তবে দুঃখজনক বাস্তবতা হলো, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। গবেষণার অগ্রগতির জন্য পর্যাপ্ত অর্থায়ন ও স্থায়ী গবেষণা তহবিল গঠনের দাবি বিশ্ববিদ্যালয়গুলোর। বর্তমান যে অবস্থা আছে, আসলে এই অবস্থায় আমাদের গবেষণা করতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হই। আমরা হয়তো র্যাঙ্কিংয়ের জন্য কথা বলি যে বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং, আপনি দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, যখন আমরা কথা বলি তখন তাদের সাথে কম্পেয়ার করি, কিন্তু তাদের বাজেট আর আমাদের বাজেট যদি আপনি তুলনা করেন, তাহলে তো আপনার দেখতে হবে কী পরিমাণ। বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট বরাদ্দ হয় সেই বাজেটটা প্রয়োজনের তুলনায় কমই বলবো, এই একটা দিক। বর্তমান সরকার এই দিকে অ্যাকনলেজ করেন যে আসলে শিক্ষাতে এবং গবেষণাতে বাজেট বাড়ানো দরকার। আমরা প্রত্যাশা করি গবেষণায় বাজেট বাড়বে।
উচ্চশিক্ষাকে আরও গতিশীল করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যেটুকু পরিমাণ দেয়া হয় সেটুকু যদি যথাযথভাবে ব্যবহার করা হয় এবং একই সাথে উপযুক্ত খাতে ব্যবহার করা হয়, উপযুক্ত খাত বলতে আমি বোঝাচ্ছি গবেষণার উপযুক্ত খাত, প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় এবং উপযুক্ত পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তাহলে বাজেট কম ঠিকই, সেই কম বাজেটটাও উপযুক্তভাবে যদি সর্বোচ্চ ব্যবহার যদি করা যায়, তাহলে ফলাফল এখনকার তুলনায় বেটার হওয়ার সুযোগ আছে। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। আসছে বাজেটে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন 5টি কার্ড প্রবর্তন প্রান্তিক মানুষের জন্য কিছুটা প্রণোদনা হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এগুলো কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। এছাড়া ঋণ নির্ভর এসব অনুৎপাদনশীল প্রকল্প মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি করতে পারে বলেও অর্থনীতিবিদদের আশঙ্কা। শাহাদাত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 65% বেশি 15 থেকে 64 বছর বয়সী। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সর্বোচ্চ কর্মক্ষম জনসংখ্যার সুফল পাওয়ার সোনালী সময় পার করছে বাংলাদেশ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী 2033 সাল থেকে এই সুবিধার অবসান ঘটতে শুরু করবে। কমবে কর্মক্ষম মানুষ, এতে বাড়বে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং পেনশনের চাপ। চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ ছিল 1,16,731 কোটি টাকা, আর আসছে অর্থবছরে তা 14,000 কোটি টাকা বাড়বে। একই সঙ্গে কর্মসূচি ভিত্তিক ব্যয় 14,000 কোটি টাকা বেড়ে দাঁড়াবে 35,700 কোটি টাকায়। ব্যয় বাড়ার অন্যতম কারণ নতুন 5টি কার্ড। গত 17 বছরে নানা অনিয়ম আর লুটপাটের কবলে অর্থনীতি যখন ত্রাহি অবস্থা, তখন শুধু ফ্যামিলি কার্ডেই ব্যয় ধরা হয়েছে 60,000 কোটি টাকা। প্রক্রিয়াধীন রয়েছে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, জ্বালানি কার্ড এবং প্রবাসী কার্ড। নিম্ন আয়ের মানুষের জন্য সরাসরি সুবিধা এনে দেওয়া এসব প্রকল্প চাপে পড়া অর্থনীতি কতটা হজম করতে পারবে তা নিয়ে সন্দিহান বোদ্ধামহল। বিশ্লেষকরা বলছেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য এসব কার্ডকে আশীর্বাদে পরিণত করতে সত্যিকারের অসহায় মানুষদেরই এই সুবিধার আওতায় আনতে হবে। মহিলাদের জন্য যদি আমি 2,500 টাকা মাসে দেই, এটা খুব বিশাল অ্যামাউন্ট না, কিন্তু এর ফলে সমাজ কিছুটা পাবে। বাছাই যখন করা হবে যাকে দেব, সেজন্য আগে গরিব লোকটা হয়, এটা হচ্ছে মূলত। এবং এটা যদি হয়ে থাকে, আমি এটার মনে করি যে এটার সামাজিক বেনিফিট অনেক বেশি। এতগুলো বড় কর্মসূচি একযোগে বাস্তবায়ন করতে, প্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে কার্ডের সংখ্যা কমিয়ে শক্তিশালী ডিজিটাল ডেটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তারা। সমস্ত আদার সোশ্যাল প্রোটেকশন যেগুলো পারিবারিক কার্ডের সাথে সমন্বিত হবে, একত্রিত হবে, সেগুলাকে বাতিল করুন। বাতিল করে একটা স্ট্রং ডাটাবেস তৈরি করুন, যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটা দিয়ে আপনি সামনে কতজন বাদ পড়বে আর কতজন থাকবে সেটা নির্ধারণ করতে পারেন। নগদ সহায়তার পাশাপাশি কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, তার উপরে নজর দিয়ে যেটা করা উদ্দেশ্য হবে যে 4 বছরের মাথায় যেন এই প্রতিশ্রুতির ফলাফল মানুষ দেখতে পায়। যদি না দেখাতে পারে, মানুষ বলবে তুমি আমাকে এত কষ্ট কেন দিলে। সুতরাং সরকারের সেদিকেই নজর দেওয়া উচিত। প্রত্যেকটা রাজনৈতিক সরকার শুধুমাত্র নিজেদের কথা ভাবছে, কিন্তু রাষ্ট্রের আয় বাড়ানোর কথা ভাবে নাই। কারণ ঋণ করলে তারা তাদের ভোগ সুন্দর রাখতে পারে, কিন্তু রাষ্ট্রের জনগণের বোঝা বাড়ে। বিশ্লেষকদের মতে এসব খাতে বড় বরাদ্দের সুফল সঠিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি পৌঁছানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। শাহাদাত অভ্র, NTV নিউজ, ঢাকা। আগামীকাল মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। তাই সমুদ্রে যেতে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে জেলেরা। ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। একই সঙ্গে দুদেশের নিষেধাজ্ঞায় মাছ ধরা থেকে বিরত থাকে জেলেরা। এতে সফলতা পাওয়ার আশা করছে জেলে ও মৎস্য বিভাগ। তাই আগামীতে ইলিশ সহ কাঙ্ক্ষিত সামুদ্রিক মাছের দেখা মিলবে বলে আশা সংশ্লিষ্ট সকলের। এদিকে অবরোধ শেষে সাগরযাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলেরা।
বিশ্বকাপ দিয়ে পুরো পৃথিবীকে এক বিন্দুতে মেলানোর যে বার্তা ফিফা প্রচার করে থাকে, এবার যেন তার সত্যি হচ্ছে না। বৈধ ভিসা থাকার পরেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেনি সোমালিয়ার রেফারি ওমর আরতান। জানিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছে দেশটি। রাজনীতির কালো মেঘও প্রবেশ করেছে বিশ্বকাপে। ইরানের ফুটবল খেলোয়াড়রা ভিসা পেলেও দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখনও ভিসা পাননি। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। এবার যেন শুরুর আগে রং হারিয়েছে বিশ্বকাপ, যার মূল কারণ স্বাগতিক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। প্রথমবারের মতো বিশ্বকাপের রেফারি দায়িত্ব পালন করতে যাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়নি দেশটির অভিবাসন কর্মকর্তারা। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সোমালিয়ার মোগাদিশু স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় লিগের ম্যাচে ওমর আরতানের প্রতি সংহতি জানান খেলোয়াড় ও সমর্থকেরা। ওমর আরতান আফ্রিকা ও এশিয়া জুড়ে পরিচিত একজন রেফারি। তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা আমরা বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছি। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি হন আরতান। তবে ফিফাও ওমর আরতানের পাশে দাঁড়ায়নি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, স্বাগতিক দেশের অভিবাসন নীতির উপর ফিফার কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া ইরানের ফুটবলাররা ভিসা পেলেও এখনও দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দেয়নি স্বাগতিক দেশটি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার আঁচ পড়ছে ফুটবলে। যে আয়োজন পুরো বিশ্বকে এক সুতোয় গাঁথার কাজ করে, এবার যেন সেটাই সম্ভব হচ্ছে না। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।